নমস্কার। গল্প সন্ধানীর আসরে সকল শ্রোতা বন্ধুকে স্বাগত। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আজকে গল্প পাঠের আসরে আমার নিবেদন আমাদের প্রিয় লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প কুশল পাহাড়ি। আমার গল্প পাঠ যদি আপনাদের ভালো লাগে তাহলে গল্প শুনে একটা লাইক দেবেন, কমেন্ট করবেন, পরিচিতদের মধ্যে শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন যারা, তারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। শুরু করছি আজকের গল্প কুশল পাহাড়ি। ভাদ্রে শেষে মনোহরপুর গিয়েছিলাম বেড়াতে। কাছেই অরণ্যময় সুন্দরগড় স্টেট। মনোহরপুর স্থানটা চারিধারে শৈলাজলে ঘেরা। বেড়াতে এসেছিলাম দুদিনের জন্য। এখানে থাকবো ঠিক করেছিলাম ডাক বাংলোয়, কিন্তু আলাপ হয়ে গেল স্থানীয় এক বাঙালি ভদ্রলোকের সঙ্গে। তিনি নিয়ে গেলেন তার বাসায়, ছাড়লেন না কিছুতেই। আমি বললাম, আপনার অসুবিধা হবে, হয়তো বেশি দিন থাকবো। তিনি মৃদু হেসে স্বস্তির নিঃশ্বাস ফেলে বললেন, আহ, বাঁচলুম। 2 মাসের বেশিও কি থাকবেন? না, থাকুন না। না, তবে কেন কিন্তু কিন্তু করছেন? প্রবাসে বাঙালির বন্ধু বাঙালি, স্বদেশে তা নয়। জানেন তো সঞ্জীববাবুর উক্তি, যতদিন ইচ্ছে থাকুন, নিজের বাড়ি মনে করে থাকবেন। মনোহরপুর থেকে নক্রোশ দূরে কুশল পাহাড়ির ভৈরব থান, অর্থাৎ দেবতার ক্ষেত্র। একদিন মনমথবাবু বললেন, যাবেন সতীশবাবু একটা খুব ভালো জায়গায়। কোথায়? ভালো সাধু একজন আছেন ওখানে। বড্ড জঙ্গল, রাস্তাও দুর্গম, গরুর গাড়িতে যেতে হবে। আমার সাধু সন্ন্যাসীতে দরকার নেই, জঙ্গল আছে তো, রাম জঙ্গল, তবে যাব। সুন্দরগড় আরণ্য প্রকৃতির লীলা নিকেতন। পথে পথে করম গাছের ফুলের ঝরা পাপড়ি বিছানো। লম্বা ঠোঁট ধনেশ পাখি ও বনটিয়া ডালে ডালে বেড়াচ্ছে। কচ্ছিৎ কোনো পর্বতচূড়ায় প্রভাতে সোনালি রোদ এলানো, কচ্ছিৎ কোনো পার্বত্য ঝর্ণার জলের ধারে লোহাজালি ফুল ফুটে পাথর ঢেকে ফেলেছে। পথেরও শেষ নেই, অরণ্যেরও শেষ নেই। মুক্ত শৈলমালা বেষ্টিত ভূমিশ্রীরও শেষ নেই, প্রান্তরেরও শেষ নেই। বনে বনে ময়ূর, বনে বনে কোটরা, ভালুক, লেপার্ড। গরুর গাড়ি চলেছে মন্থর গতিতে। কখনো ঢালু পাহাড়ি পথ উঠছে আমলকি গাছের ফল ভাড়ানত শাখা প্রশাখার ছই ঘেঁষে, কখনো ফুল ছড়ানো উপত্যকা বেয়ে নামছে জল ভরা নালার দিকে। কালী পাহাড়ির শৃঙ্গ ঠেলে উঠেছে ঘন বনের ওপরে ভিসুভিসিয়াসের মোচাকৃতি শিখর দেশের মতো। সকালে গরুর গাড়ি ছাড়া হয়েছিল, সঙ্গে ছিল চিঁড়ে, চিনি, কলা, দই, পাকা পেঁপে, বাড়ির তৈরি ক্ষীরের সন্দেশ ও আচার। পথে জোগাড় করে নিলাম বড় বড় ডাঁসা আমলকি, পাকা বনডুমুর, কাঁচরাদাম শাক। বর্ষার দিনে পথের এই সৌন্দর্যের তুলনা হয় না। সেদিন ভাবছিল, আজ এ বন যেন শেষ না হয়। শেষ হলেই তো মায়া ফুরিয়ে যাবে, আবার পড়বে লোকালয়। তখনই শুরু হবে ব্ল্যাক মার্কেট, খবরের কাগজ, সপ্তাহে একদিন ভাত খেও না উপদেশ, উদ্বাস্তু সমস্যা। এইরকম মায়া জগতের মধ্য দিয়ে যতদিন চলে চলুক গাড়ি। বেলা 12টা। একটা কি বন্য নদী বনের ছায়া ছায়া ছোট জলপ্রপাত তৈরি করে লাফাতে লাফাতে ছুটে চলেছে। বর্ষার উচ্ছল জলস্রোতে প্রাণবন্ত। বললাম সঙ্গীকে, কি নদী মশাই? কোয়েল নদীর শাখা। দক্ষিণ কোয়েল? নিশ্চয়। এই নদীর জলে একরকম পাথর পাওয়া যায়, বেশ সুন্দর রং, আপনাকে দেখাবো। মনে হবে চাইনিজ জেড। আসুন, আগে একটা বড় পাথর আছে, তার উপর বসে খাওয়া দাওয়া করা যাবে। আপনি কতবার এসেছেন এদিকে?
ভৈরবথানে সাধুজির সঙ্গে দেখা করতে 4বার এসেছি। দেখবেন, তিনি কিন্তু সাধারণ সাধু নন, ভক্তি হবে আপনার। এমনকি আপনারও বলা উচিত ছিল বোধহয়। আমার মতামত তো কাল শুনলেনি। সে প্রকাণ্ড পাথরখানাতে একটা শতরঞ্জি বিছিয়ে আমরা বসে পড়লুম। ক্ষুধার উদ্রেক হয়েছিল। এ উক্তি আমাদের পেটের অবস্থার তুলনায় নিতান্ত অপ্রতুল ও অবাস্তব। ক্ষুধায় আমাদের পেটের ভেতরটা দাউ দাউ করে জ্বলছিল। এদেশের জলের গুণ আছে বটে। অগ্নিমান্দে ভুগছিলাম গত 1 বছর। ক্ষুধাবোধ একেবারেই ছিল না। বেশ পেট ভরে চিঁড়ে দই ফল খেয়ে ঝর্ণার নির্মল জল পান করে আবার গাড়ি ছেড়ে দিলাম। এবার অনেকটা পথ আমরা হেঁটে গেলাম, কেননা সবসময় গরুর গাড়িতে যাওয়া বড়ই কষ্টকর। ছায়া স্নিগ্ধ বনবিথিতে বন্যকুসুম সৌরভ ছড়িয়ে দিয়েছে ঠান্ডা বাতাসে। অলস হয়ে এসেছে মধ্যাহ্নটি। এই দীর্ঘ অবকাশমুখর নিভৃত নির্জন অরণ্যপথে কুঞ্জবনে শুধু পাখির মেলা, শুধুই সাদা মেঘের উড়ে যাওয়া মাথার উপরকার নীল আকাশের মাঝখানে, শুধুই ঘুঘুর ডাক দূরে দূরে গাছপালার মগডালে। বর্ষার মেঘ ওঠেনি তাই রক্ষে। একটা কথা আমার মনে হচ্ছিল, নাগরিক জীবন থেকে বহু দূরের এইসব বনপথ সম্পূর্ণ নিরাপদ। চুরি ডাকাতি এখানকার লোকেরা জানে না। সঙ্গী বললেন, এদের কাছে টাকার বাক্স রেখে যাবেন, চেনেন না চেনেন এসে আবার নিয়ে যাবেন। আমি জানি। রাস্তাঘাটে মেরে ধরে নেয় না? রিভলভার নেই, হাত বোমা, জিপ নেই? সব শোনেইনি কখনো এরা। চুরিই জানে না। চলে কি করে এদের? চাষ তো তেমন দেখছি নে। বিরহর জাত এদিকে বেশি। তারা বনের গাছে শিমের লতা তুলে দেয়, ওই শিমই তাদের খাদ্য। আর পাখি, খরগোশ, গিরগিটি, সাপ সবই ওদের খাদ্য। অল্পে সন্তুষ্ট, খাটতে চায় না। বহুয়ার তারিখে 3 দিন বুঁদ হয়ে রইল। টাকার মূল্য বোঝে খুব কমই। একটি বীরহর পরিবারের কর্ণকুঠির পড়ল পথের পাশে বনের আড়ালে। পুরুষ নেই, মেয়েরা উদুখালে চিঁড়ে কুটছে। সুন্দর সুঠাম দেহভঙ্গি, অটুট স্বাস্থ্য উপচে পড়ছে সারা শরীর বেয়ে। মুখের হাসি পবিত্র, সলজ্জ। ওদের ঘরের কাছে অন্য কোনো ঘর নেই, আছে দূরে দূরে। কোনো বাঙালির মেয়ে এই নিবিড় বনের মধ্যে এমন ধারা পর্ণকুটিরে একা ছেলেপুলে নিয়ে থাকতে পারবেন না একদিনও। তাদের সভ্যতা দুর্বল মন বাঘ ভালুক ভূতের ভয়ে আড়ষ্ট হয়ে যাবে একদিনে। হাতে পায়ে খিল লাগবে। সভ্যতা আমাদের শরীর ও মন নিস্তেজ করে দিয়েছে। এ কথার সত্যতা শহর থেকে তত উপলব্ধি করা যাবে না। এক ট্রাম স্টপ থেকে অন্য ট্রাম স্টপ পর্যন্ত যেতে হলে যেখানে লোকে ট্রামে ওঠে, সেখান থেকে বুঝতে পারা যাবে না মুক্ত অরণ্য জীবনের সাহস, শক্তি, তেজ, কষ্ট সহিষ্ণুতা। ভালো করে বুঝলাম আজ সেটা। অস্তদিগন্ত পাটল বর্ণের রঙে আকাশ রাঙিয়েছে। বনতরুর শীর্ষে শীর্ষে রাঙা আলো, লতার দুলুনি ছোপে ছোপে। সে সময় ভৈরব স্থানে আমরা পৌঁছে গেলাম। সাথী বললেন, সঙ্গে মশারি আছে আপনার? নেই। তবে মশা? মনে হচ্ছে এখানে মশা আছে। চিনে ধূপ 2-1টা সুটকেসে আছে, জ্বালাবো এখন। থাকবো কোথায়? একটা ঘর আছে, সেখানে কেউ থাকে না। গারোয়ানকে দিয়ে ঝাঁট দিয়ে পরিষ্কার করিয়ে নেব। রান্না করা যাবে রাত্রে। খুব ভালো। এটা একরকমের পিকনিক। এখন মনে হচ্ছে মেয়েদের নিয়ে এলে খুব আমোদ হতো। সামনে পূর্ণিমায় মেলা হবে এখানে। কলকাতা থেকে মা লক্ষ্মীকে নিয়ে আসুন, চমৎকার হবে। সাধুজির সঙ্গে এখন দেখা হবে না? নিশ্চয়ই হবে। চলুন, বেড়া ঠিক করে নিয়ে তারপর ওখানে যাওয়া যাবে। বাসা ঠিক হয়ে গেল তখনই। বেশি পরিষ্কার করতে হলো না, কিন্তু ঘরের মেঝেতে গোটা কত গর্ত দেখে মেজাজ খারাপ হয়ে গেল। এই বর্ষাকালে গর্ত যেখানে থাকে সেখানে বিষাক্ত সর্পের আড্ডা।
কি করা যায়? আমার সঙ্গী বললেন, অত ভয় পাবেন না, রান্না তো শেষ করি আগে। মঙ্গল টুডু বলে একজন সাঁওতালের সঙ্গে কাঠের কথা বলতে সে কাঠ এনে দিতে রাজি হলো। 4 পয়সা মাত্র চুক্তি, আমাদের রান্নার সব কাঠ এনে দেবে। সেই বললে, কোন ঘরে রান্না করছিস তোরা? নাট মন্দিরে। কেন রে, ওটাই যাসনি? ঘাটোয়ালি বাংলায় যা, তোদের জন্যই তো ঘাটোয়া সাহেবের বাংলো খোলা থাকে, নিয়ে যাবো, চল সেখানে। মঙ্গল টুডু আমাদের কাঠ ও জল এনে দিয়ে রান্নায় সাহায্য করলে। ঘাটোয়ালি বাংলায় আমরা গেলাম রান্না খাওয়ার পরে। তখন সন্ধে হওয়ার পর 1 ঘন্টা 2 কেটে গিয়েছিল। ঘাটোয়ালি বাংলোটি খড়ের ঘর বটে, কিন্তু সিমেন্টের মেঝে। চেয়ার টেবিল খাটিয়া সব সাজানো আছে, এমনকি জানলাই দরজায় পর্দা পর্যন্ত। শিমুল সালের ঘাটোয়ালি জমিদার গভর্নমেন্ট বন বিভাগের উচ্চপদস্থ কর্মচারীদের বাসের জন্য এই বাংলো ঘর করে দিয়েছেন এবং তার খরচে এটার মেরামত, পরিষ্কার ইত্যাদি চালু রেখেছেন। দয়া করে নয়, ঘাটোয়ালি আইন অনুসারে বাধ্য হয়ে। আমরা গভর্নমেন্টের কর্মচারী নই বটে, কিন্তু বাঙালি ভদ্রলোক, সুতরাং 7 খুন মাপ। চৌকিদার তখনই সেলাম বাজিয়ে ঘর খুলে দিলে। এইবার সাধুজির সঙ্গে দেখা করতে যাবার জন্য আমরা বেরুলাম। মঙ্গল টুডু আমাদের সঙ্গে ছিল। সে আমাদের জানালে, সাধু খুব বড়, অন্য থাকেন দিনে, রাতে কথা বলেন। সাধু দেখে বিস্মিত হলাম। প্রায় 70-এর কাছাকাছি বয়স হবে, আবক্ষ বিলম্বিত শ্বেত শ্বশ্রু, গলায় তুলসীর মালা, হৃষ্টপুষ্ট নাদুস নুদুস দেহ, পিতৃস্নেহ ভরা শান্ত বড় বড় 2টি চোখ। বাঙালি সাধু। মানভূম জেলায় বাড়ি ছিল। 17 বছর বয়স থেকে উদাসী, গৃহত্যাগে। সব খোলাখুলি বললেন আমাদের কাছে। সাধুসুলভ গর্বের অস্পষ্টতা নেই তার। সাধুজি বসেছিলেন সুপ্রাচীন বিশাল তালতরুর গুঁড়ি ঘেঁষে খুব বড় ও চওড়া একখানা মসৃণ শিলাখণ্ডের উপর। শুক্লা নবমী তিথির জ্যোৎস্না ডালপালার ফাঁকে ওর আসনে এসে পড়েছে। কুশল পাহাড়ি শৈলশ্রেণী ভৈরব থানকে চারিদিকে ঘিরেছে। বহু পুরাতন পাথরের চাঁয়, সব যেন এখানে সুপ্রাচীন। প্রাচীন সাধু, প্রাচীন শালবৃক্ষ, প্রাচীন শিলাসন, প্রাচীন অরণ্যভূমি। মনে হলো এই পরিবেশ ছেড়ে আর কোথাও যাচ্ছি নে, থেকে যায় এখানে। ঋষি সাধু প্রবক্তাদের জ্যোতির্বাহিনী এখানে। এই জিনিস আর কোথাও পাবো না। সুন্দরগড় রাজ্যের এই সুদূর বনভূমিতে যে বৃদ্ধ পিতৃবৎ স্নেহশীল ব্রহ্মজ্ঞ ঋষির পাদমূলে এসে আজ পৌঁছেছি, তিনিই মনে শান্তি এনে দেবেন। পথে-ঘাটে এ দুর্লভ জিনিসের সন্ধান মেলে না। আরও মুগ্ধ হলাম যখন সাধুজি ঈশোপনিষদের একটা শ্লোক উচ্চারণ করে তার ব্যাখ্যা করতে লাগলেন। বারবার বলতে লাগলেন, কবির মনীষী পরিভূ স্বয়ম্ভু। শ্লোকটির মধ্যেকার কবি কথাটার অর্থ বৃদ্ধ। সাধুর মুখে সেই মধুর গম্ভীর বাণী আজও কানে বাজছে। কবি তিনি বটেন বাবা। এখানে বসে বসে দেখি এই শাল গাছটাতে ফুল ফোটে, বর্ষাকালে পাহাড়ে ময়ূর ডাকে, ঝর্ণা দিয়ে জল বয়ে যায়। তখন ভাবি কবিই বটেন তিনি। আমি কিছু পাইনি বাবা, বরং দেখছ এসব বাইরের, ভেতরের জ্ঞান কিছু হয়নি। তবে দেখতে চেয়েছি তাকে, তার এই কবিরূপ দেখে ধন্য হয়েছি। এসব বছর 7 আগেকার কথা। আবার কলকাতা শহরে দুবেলা নিয়মিত অফিস করছি। অর্থের সচ্ছলতা এমন নেই যে যখন তখন বা প্রতি বৎসর বেরিয়ে যাব বেড়াতে। সেদিন একটা পার্টিতে গিয়েছিলাম, বড়লোকের বাড়ির পার্টি। অনেক বড়লোকের আনাগোনা দেখলাম। ক্রাইসলার হাঁকিয়ে, বুইক হাঁকিয়ে, মিনার্ভা হাঁকিয়ে, বেশ সুন্দর সব চেহারা, কেতাদুরস্ত সাজগোজ। কিন্তু এত শিক্ষিত সম্ভ্রান্ত অবস্থাপন্ন লোকের সম্মেলনে সেদিন যা আশা করে গিয়েছিলাম তা পেলাম কই? শুধুই শুনলাম বৈষয়িক কথাবার্তা, যেমন দেওঘরে বাড়িটাতে এবার আর যাওয়া হলো না,
বড় ছেলের ইচ্ছে আরো কিছু ফার্নিচার কিনে পাঠিয়ে দিলাম। কেউ গেল না গতবার, এবারও না। ওটা আর রাখবো না, আমার তো নিজের সময়ই নেই যাওয়ার। ছেলেরাও যেতে চায় না। বিশানলাল দালাল 40,000 টাকা দর দিয়েছিল মার্চ মাসে। আমার স্ত্রীর ইচ্ছে নয় বাড়ি বেচি, অথচ যাওয়াও হয় না। আপনার রিজেন্ট পার্কের জমিটা কিছু করলেন? হ্যাঁ, প্ল্যান স্যাংশন করতে দেওয়া হয়েছে। 80,000-এর ওপর এস্টিমেট দিয়েছে বাগচি। ওরাই করবে। বি ঘোষালের বাড়িটা তো বাগচি করলো, চমৎকার করেছে। অথবা ইলেকশনের আগে এইসব মজুর শ্রমিকদের গোলমাল কেমন মনে করেন? ভালো না, সব জায়গায় চলছে। এসব পার্টি মনে ভাবে এদের সপক্ষে যাবে না, ইলেকশনের সময় তাদের মুশকিলে পড়তে হবে। সে তো বোঝাই যাচ্ছে। ইলেকশনের আগে দেশের মধ্যে বিরোধ দলাদলির ফল এই দাঁড়াবে। তারপর চলল বিশ্লেষণ, রাজনৈতিক তথ্যের বিশ্লেষণ। সেই বৈদ্যুতিক আলোয় আলোকিত সুবেশ সুশিক্ষিত ভদ্র জনসমাগমের মধ্যে বসে আমার মনে আসছিল কুশল পাহাড়ির সে প্রাচীন সাধুর কথা। তার সেই সুন্দর সরল বাণী নির্জন বনানী ঘেরা বটতলাটিতে যা সে রাত্রে উচ্চারিত হয়েছিল। এখানে বসে আবার তারই স্মৃতি উঠল জেগে। অতীত দিনের দ্রুত আধো ভোলা আধো মনে পড়া কোনো মধুর গানের একটি চরণের মতো। আর একটা কথা তিনি বলেছিলেন, কি অদ্ভুত বাণী ছিল সেটা, সে ভরা ভাদরের বেতসকুঞ্জে ও শালবিথির পরিবেষ্টনীতে। মস্ত বড় একটা বাণী। বলেছিলেন তিনি, মুক্তির ধারণা বন্ধন আছে বলেই আসে। যথার্থ বিচারের দৃষ্টিতে মানুষের মুক্তিও নেই, বন্ধনও নেই। ব্রহ্ম এক অচিন রাজ্য। যে সেখানে যায় সেই বোঝে ব্রহ্ম দ্বৈতও নয়, অদ্বৈতও নয়। তিনি শাস্ত্রেরও পারে, বাদানুবাদেরও পারে। দ্বৈতবাদের প্রতিপাদ্য নয়, অদ্বৈতবাদেরও প্রাপ্য নয়। অনুভূতিই একমাত্র জিনিস। মানুষ মুক্ত আছেই, কেবল এ সম্বন্ধে সচেতন নয় সে। মানুষ সদা মুক্ত, সে মানুষ। কিছু পড়তে হবে না, কিছু সাধনা করতে হবে না। অনুভূতি উত্তরায়ণের সেই অভিযাত্রী, যা তাকে পলকে মুক্তির জ্যোতির্লোকে নিয়ে গিয়ে তুলতে পারে। বিশ্বাস করো বাবা, মানুষ মুক্ত। সেই নিজেকে নিজে বেঁধেছে। সেই অনুভব করুক সে মুক্ত, সে মানুষ, সে মুক্ত। নমস্কার, আজকের মতো গল্প পাঠ এখানে শেষ করলাম। সকলে ভালো থাকবেন।